দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা আনোয়ার শাহীর কাছে। ভাইয়া, সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা? আমাদের জন্য বলবো ভালোই যাচ্ছে ইনশাআল্লাহ, খুব ভালো যাচ্ছে। আচ্ছা। মানে আমরা কাজের মধ্যে থাকলে তো ভালো থাকি, তো সেটাই, কাজের মধ্যে আল্লাহ কাজ রেখেছেন। মানেই ভালো থাকা। ভালো থাকা। তবে এমনটা হয় না যে অনেক কাজ যখন থাকে তখন একটু হেক্টিক মনে হয়, শরীরে আসলে আর নিতে পারছে না, এমনটা হয়? না, এটা হয় কি, একটু চালাকি করে নিতে হয়। কিরকম? যেমন 4 দিন শুটিং হলে বা কোনো কারণে 5 দিন হয়ে গেলে হ্যাঁ, 4 দিন বা 5 দিন পরে একদিন আমি লিভ ব্রেক নিয়ে নিয়ে নিই নেন। নিজেই। মানে বলি যে ডেটটা নাই। আচ্ছা, ব্রেকের সময়টাতে কি করেন? ধরেন আপনি নিজের জন্য একদিন সময় বের করলেন, সেদিনটা কি করেন? সেটা কিছুটা সাংসারিক কাজ থাকে। বাচ্চারা বাইরে খেতে চাইলে একটু নিয়ে যাই, বাইরে গিয়ে একসাথে ঘুরি খাই এই। আর যখন অনেক ব্যস্ততা যাচ্ছে, মানে সেই সময়টা ফ্যামিলি থেকে অভিযোগ আসে কিনা যে আমাদেরকে একেবারে সময় দিতে পারছো না? অভিযোগ আসে, এটা খুব স্বাভাবিক। পরিবারের কর্তা যদি একেবারে ডিটাচড হয়ে যান হ্যাঁ, তখন তো হ্যাঁ। একটু সমস্যাই লাগে। বাবারা ছোট বাচ্চা হলে তো দেখাতে হয় বাচ্চা আমার এত বড়, মানে শুয়েই থাকে, যার কারণে একটু সমস্যা হয়। তো এটা মানিয়ে নিই কেন, ওই যে আমি ইচ্ছাকৃতভাবে যে ছুটিটা নিই এটা আমি পরিবারেই দিই পুরোটা। কোয়ালিটি টাইমটা তখন দিয়ে ফেলেন। হ্যাঁ, আমরা তো আপনাকে স্ক্রিনে আসলে অনেক নায়ক নায়িকার বাবা হতে দেখি, কিন্তু ব্যক্তি জীবনে বাবা হিসেবে, মানে আপনার ছেলেমেয়ের বাবা হিসেবে আপনি কেমন? ওরা তো খুব ভালো বলে, বাচ্চারা বলে খুব ভালো আমার বাবা। আচ্ছা, মানে ওরা কি এটা ফিল করে যে তাদের বাবা একজন তারকা? এই ব্যাপারটা কি তারা ফিল করতে পারে কিনা? হ্যাঁ, এটা করে। এবং আমার সঙ্গে বের হওয়ার পরে যখন আমার ভক্তরা বা আমাকে যারা ভালোবাসেন দর্শক, তারা যখন রাস্তার মধ্যে ধরে বলে স্যার একটা ছবি তুলি, হ্যাঁ। তখন আমার বাচ্চারা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে খুব প্রাউড ফিল করে। বাহ, দারুণ। এবং তাদের ওই প্রাউড ফিলিংটা দেখে আপনার মনে হয় খুব ভালো লাগে। এটা তো ভালো লাগে যে আমরা এই যে কাজগুলো করি তার মধ্যে যে এই যে সম্মানটা, হ্যাঁ। মানুষের ভালোবাসাটা, এটা আমাদেরকে মানে পেমেন্ট যে বলি আমরা, আমাদের যে সম্মানই, রেমুনারেশন। তার থেকে বেশি আনন্দ দেয়। একদম। আপনার নিজের কাজগুলো কি নিজে দেখবার সময়টা হয়? এইটা আমি করি, একদিনে অন্তত 10-12টা নাটক দেখে ফেলি নিজের? নিজের। আচ্ছা। যেগুলো দেখা হয়নি যেদিন আমি গ্যাপ থাকি সেদিনকে দেখে ফেলি। ওই রাতে একটু দেখি, আবার আচ্ছা। শুটিংয়ের ফাঁকে, যেমন ধরেন আজকে একটা নাটক রিলিজ হবে, হ্যাঁ। তখন ওই নাটকটা আমি ওই শুটিংয়ের ফাঁকে, আনার ভাই আপনার 2 ঘন্টা গ্যাপ আছে, আচ্ছা, তখন আমি নিজের কাজটা দেখে দুটো ফেলেন। নাটক দেখে ফেলি। আপনার কাজের সবচেয়ে বড় সমালোচক কে? এটা বেশ কয়েকজন আছে। আমার মেয়ে তো তীব্র সমালোচক। হ্যাঁ। তারপরে আমার এক বন্ধু আছেন, উনি বাংলাদেশ সরকারি সচিবালয়ের সহকারী সচিব, উনি খুব তীব্র সমালোচক আমার। উনি একদিন আমাকে বলছেন যে তোমার একটা কাজ দেখলাম, ডিরেক্টর কি তোমার খুব জুনিয়র ছিল? তা বললাম যে কেন, না বলো না, তুমি কি ডমিনেট করতে পারতে? আচ্ছা। আমি বলছি হ্যাঁ, খুবই প্রিয় ছোট ভাই। কয় তোমার একটা কাজ দেখে বুঝলাম। কিভাবে সেটা? সেটা হলো যে ওরা আমাকে এত বেশি ওবে করেছে হ্যাঁ। যে আমি ভুলে গেছি যে অ্যাক্টিং করতে আসছি। আমি ওদের ওবিডিয়েন্টদেরকে দেখছিলাম খালি, যা করছি তাই ওকে বলছে। এটা দারুণ একটা ব্যাপার, মানে এটা এজন্য অভিজ্ঞতার একটা ব্যাপার আছে খুবই এখানে। ভয় পাই। আচ্ছা, এবার একটু জানতে চাইবো, ঈদ শেষ হলো এবং ঈদে প্রচুর কাজ আপনার রিলিজ হয়েছে, সবগুলো কাজের কথা হয়তো বলা সম্ভব না, কিন্তু কয়েকটি কাজের কথা যদি জানতে চাই যে কি কি কাজ করা হলো এবারে। পরিচালক ইমরাউল রাফাতের, তারপরে প্রবীর রায় চৌধুরী দাদার, মানে এরকম আরও ধরেন আমাদের তন্ময় খান, তারপরে অনেক আমার প্রিয় ডিরেক্টর সবাই, মানে আমি যাদের কাজ করি, যারা আমাকে ভালোবেসে কাজে নেন, তাদের বেশিরভাগেরই নাটক এবার ঈদে গেছে। ডিরেক্টরের নাম ধরে বলছিলেন, তো কাজ সিলেক্ট করবার সময় কি ডিরেক্টর ম্যাটার করে কিনা? ডিরেক্টরের উপরে নির্ভর করে। হ্যাঁ। ডিরেক্টররা যারা রিস্ক নিতে পারেন না, যারা এই কাজটাকে, এই গল্পটাকে দাঁড় করাতে পারবেন না, তারা সেই গল্পটা নেন না। মঞ্চ থেকে তো অনেকটা দিন দূরে, তো সেই জায়গাটা তো নিশ্চয়ই মিস করেন, বা এখন কি মানে কি ফিল করেন মঞ্চকে নিয়ে এখন? নাটক দেখি, নাটক দেখে ভালো লাগে, পাশাপাশি নিজের কষ্টটা, যে ইকোনমিক্যাল তাড়না যদি এত বেশি না থাকতো তাহলে আমি মঞ্চে কাজ করতাম। হয়েছে কি, মানুষকে যখন
অর্থ হাতছানি দেয় তখন অনেক কিছু আপন থেকে দূরে চলে যায় মানুষ, যার কারণে আমার জীবিকাটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। গুরুত্বপূর্ণ। নেসেসিটি নোজ নো ল। ডাবিংটাকে শিল্প বানিয়েছেনই আসলে আপনাদের মতন কিছু গুণী মানুষ। যখন শুরু করেছিলেন তার এখন পর্যন্ত 2000-এরও অধিক চলচ্চিত্রে আপনার ডাবিং এর কাজ করা হয়েছে। তো এখন ডাবিংটা নিয়ে কাজ করছেন, এর পেছনে কারণটা কি? পেছনের কারণটা হলো যে আমি তো ডাবিং যত করেছি, আমার কাছে যদিও শিল্পীর কোনো তৃপ্তি নাই, কিন্তু আমার কাছে একটা ডাবিংয়ের তৃপ্তি এসেছে। ডাবিং আমি করিনি এরকম কোনো ক্যারেক্টার নাই। না, এরকম কোনো অভিনয় শিল্পী নেই। জি, বাংলাদেশের জীবিত মৃত কিংবদন্তি আমি সবার ভয়েস দিয়েছি। যারা চলে গেছেন আমাদের প্রয়াত শ্রদ্ধেয়, আমি তাদের ভয়েস দিয়েছি। এবং পাশাপাশি বিদেশি প্রচুর ডাবিং শিল্পীদের কাজ করেছি। ইভেন ধরেন আর্নল্ড শোয়ার্জনেগার, টম ক্রুজ, তাদের ভয়েস আমি দিয়েছি। আচ্ছা, তো যার কারণে আমার যেটা মনে হচ্ছে যে ডাবিংয়ের আমার একটা জায়গা পেয়েছি, হ্যাঁ। অভিনয়টা সে আমার এখন পর্যন্ত সেটাই। অতৃপ্ত রয়ে গেছে। তো এই জন্য একটু অভিনয়টাকে বাড়িয়েছি, যাতে কোনো একটা কাজ দিয়ে আমার তৃপ্তি আসে, এই আর কি। আপনি যেরকম বলছিলেন যে চলচ্চিত্রের ডাবিং এটা একরকম একটা বিষয়, আর একটা হচ্ছে যে আমরা এখন অনেক রকম সিরিজ দেখতে পাচ্ছি, যেটা বিদেশি সিরিজ জি। কিন্তু বাংলা ভাষায় নিয়ে আসা হচ্ছে, এবং সেখানে অনেকে আছেন যারা ডাবিং শিল্পী হিসেবে কাজ করছেন। জি। তো ওই জায়গাটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে বিদেশি ভাষার সিরিজ বাংলা ভাষায় মানুষ দেখতে পাচ্ছে? আমি এটাকে নেগেটিভ তো কোনোদিনই দেখি নাই। এই জন্য দেখি নাই যে আমার দেশের কালচার তো আমরা দেখছি, আমাদের দর্শকরা দেখছেন দেশের মানুষ। বাইরের গুলোকে যখন দেখেন তখন অনীহার সাথে দেখেন যে এটা বুঝতেছি না, থাকা চেঞ্জ করো তো, ভাষা বুঝি না। আচ্ছা এই যে ভাষা না বোঝার কারণে একটা কালচার থেকে আমরা দূরে চলে গেলাম। আচ্ছা, ওদের সংস্কৃতিটা কীরকম, ওদের নাটকটা কীরকম, এটা আমরা বুঝতে পারি না, আমার দর্শকরা বুঝতে পারেন না। যখন পাশাপাশি বাংলাতে এসে কম্পেয়ার হয়, তখন আমাদেরও একটা দায় আসে যে আমরা একটু ভালো নাটক করব, আর একটা বাইরের নাটক দেখে এই উৎসাহটা আসে বলে আমি মনে করি, এবং দর্শক কম্পেয়ার মানে করতে পারেন। ভিন্ন রকম সংস্কৃতির যে একটা মানে শেয়ারিং থাকে, এক্সচেঞ্জ করার ব্যাপার থাকে, সেই বিষয়টা হয়। এটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়, যদিও অনেকে বোঝে না, খুবই প্রয়োজনীয় এটা। আপনারা যেরকম ভাইয়া মঞ্চ থেকে এসেছেন, এবং মঞ্চ আসলে বলা যেতে পারে একটা মানুষ তৈরির জায়গা, শুধুমাত্র শিল্পী বলবো না, না মানুষ না তৈরির না, জি জায়গা। একদম। তো সেই জায়গা থেকে এখনকার যেসব ছেলেমেয়েরা রয়েছে তারা তো অনেকেই মঞ্চ থেকে আসছে না। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এক একজনের কাজ শিখবার ধরন এক এক রকম। এই বিষয়গুলো আসলে তারা রপ্ত করছে কিভাবে? যারা এখন ভয়েসে কাজ করছেন, হ্যাঁ। তাদের বেশিরভাগ হচ্ছে থিয়েটারের ছেলে জি। মেয়ে। ভয়েসে যারা আসছেন অনেকেই, মানে বেশিরভাগই এখন ছেলে মেয়ে হচ্ছে থিয়েটারের, আমাদের জুনিয়র সহকর্মীরা কাজ করছেন। পাশাপাশি যারা করছেন না, তারা উৎসাহিত হচ্ছেন এদের দেখে দেখে। থিয়েটার করলে তো সময় নষ্ট হয়ে যাবে, কথা বললেই তো যেহেতু হয়ে যায়, তো আমি যেরকম সেরকম কাজ করতে করতে শেখার একটা ব্যাপার মানে থাকে তখন। আমি যেরকম সেরকম বললেই তো একটা ক্যারেক্টার হবে। অভিনয় করে এখনো পর্যন্ত স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসেনি, কিন্তু ডাবিং করে সেটা এসেছে। আমি যদি একটু পেছনের দিকে চলে যেতে চাই, আমি যতটুকু জানি আপনি আলিফ লায়লাতেও জি। ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করেছেন, সেখানেও ভয়েস দিয়েছেন। ওই কাজের সুযোগটা আপনার কাছে কিভাবে এসেছিল? তখন তো এমনিতেই অনেক কাজ করছিলেন আপনি। জি। বাংলাদেশের ডাবিংটা শুরু হয়েছে ওই সময়, আলিফ লায়লা ইন্ডিয়া থেকে ডাবিং হয়ে আসতো, বিটিভিতে চলতো। তো তখন এখান থেকে একটা আমাদের দেশ থেকেই একটা দাবি উঠলো যে বিকৃত বাংলায় ডাব করা চলবে না বিটিভিতে। আচ্ছা, এটাকে, আমাদের দেশে কি কোনো ছেলে মেয়ে নাই যারা ডাবিং করতে পারে? এই কথাটা পাওয়ার পরে আমাদের মধ্যে একটা সাহস জাগলো যে আমরা তো পারবো আসলে। তারপরে মারা গেছেন আলিম ভাই, উনিই প্রথম মানে এই উদ্যোগটা নেন, নিজের টাকায় স্টুডিও করে আমাদের ডেকে ট্রায়াল করে করে রেকর্ড করে তারপরে আলিফ লায়লার ডাবিং শুরু করে দিয়েছিলাম আমরা। আচ্ছা। মানুষ তো জানতো নিশ্চয়ই যে আপনি ভয়েসটা দিচ্ছেন, তখন আসলে ফিডব্যাকটা কেমন থাকতো? ফিডব্যাকটা বলি আপনাকে, একটা বিজ্ঞাপনের শুটিং করতে গেছি যেখানে মাটির ময়নার শুটিং হয়েছিল গাজীপুরে।
তো ওখানে ডাক্তার এজাজ ভাই আছেন, আমি আছি, আর একজন মেয়ে শিল্পী ছিলেন, আমার ওনার কথাটা এখন মনে পড়ছে না ঠিক, ডিরেক্টর আবু আক্তারুল ইমান ছিলেন। তো ওই সময় নদীর মধ্যে আমি হলাম একটু খারাপ লোক ছিলাম আর কি, তো মেয়েটাকে পাচারের চিন্তা করছিলাম। আচ্ছা, তো এই সময় নৌকাতে উঠেছি, তো ওইখানে সবাই আছি আমরা, এই সময় বললো যে উপর থেকে লোক সরাও, হ্যান্ড মাইক দিয়ে বলছে লোক সরাও, এখন এদিকে শট। পুরো পাড় ভরা মানুষ বলছে না 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 সরব না, ওই বেড়া আলিফ লাইলার ডায়লগ দেয়, হ্যাঁ ডায়লগ দিতে কন। আচ্ছা, তারপর বিপদ হলো, আমি ডাইরেক্টরকে বললাম আঁকতে ভাই কে বললো এটা, তা তো জানি না, মনে প্রোডাকশনের আমাদের ভাইয়েরা বলে ফেলেছে। আচ্ছা, হ্যাঁ, আর এই শেষ পর্যন্ত আমাকে হ্যান্ড মাইক নিয়ে হ্যাঁ, দিলরুবা এইটা যখন বললাম, এরপরে হই করে সব ছুটে গেল, বুঝছেন। আপনার কাছ থেকে আমার এই ইয়েগুলো শুনতে খুবই ভালো লাগে, মানে ডায়লগগুলো শুনতে খুবই ভালো লাগে। অন্য কোনো যদি কিছু থাকে সেটা শুনবো। মানে ডায়ালগের যে একটা প্রীতি আছে মানুষের, ডায়ালগ ডাবিং শিল্পীর কাছ থেকে ডাবিং শোনার জন্য শত শত লোক দাঁড়িয়ে সরে নাই। এবং এটা মানে এটারও একটা আলাদা ভক্ত মহল আছে। হ্যাঁ, ধরেন যে আমি এই যে বাংলা সিনেমাতে ডাবিং করতাম যখন, তো প্রচুর ক্যারেক্টার করেছি আমি, প্রচুর রকম। একরকম ধরেন প্রথম দিকেই করিম চাচা ছিলেন আর্টিস্ট, বয়স্ক বুড়া, দাঁত টাত ছিল না, এই যে টমেটো বিক্রি করছে, তাই কাস্টমার গিয়ে বলছে যে এই টমেটো কত করে? 20 টাকা। কত? 20 টাকা রে বাবা। 15 টাকা দাও। 15 টাকা হবে না, বুঝছেন। এডিটর আমাকে ডেকে পাঠিয়েছিলেন যে এই কে দিছে ব্যাটার নিয়ে তো, বুঝছেন, প্রথম দিকের। তো এরকম ধরেন একটা নাটক ছিল আমাদের মঞ্চে, বাঞ্ছারামের বাগান। আচ্ছা, তো বাঞ্ছারামের ক্যারেক্টারটা আমি ইন্টারমিডিয়েট পড়াকালীন করেছিলাম। সেটা হলো 3 হাঁটু মাথা ঢোকা একদম, সেইখান থেকেও আস্তে 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 উনি সুস্থ হন। আপনারা দেখেননি গল্পটা, একটা সিনেমাও হয়েছে। তো ওখানে সবাই ওর জমি দখল করার জন্য এসে বলছে, এই নানু, বলছে কে রে? তো আমি তোমার নাতি গো। ওদের নাতি গো? কোন মেয়ে গদের নাতি রে তুই? মানে এইরকম ক্যারেক্টার ছিল। আপনি এগুলো কার কাছ থেকে শিখেছেন? ওই যে বললাম, ওটা তো থিয়েটার থেকে, কিন্তু একজন আইডল থাকে না? না, আইডল বলতে আমি এরকম আসলে ক্যারেক্টার দেখেই করেছি। যদি আপনি আইডল বলেন তাহলে বিভিন্ন ক্যারেক্টারকে দেখেই আমি ট্রাই করতাম। আচ্ছা, যেমন ধরেন অমল বোস ডাবিং করছেন, আমি পেছনের সোফাতে বসে আছি, উনি যেভাবে যেভাবে বলছেন আমি ওইভাবে মনে করেন বলার চেষ্টা করতাম। আচ্ছা, হ্যাঁ, আরে কি রে, এই সর্বনাশ তো হয়ে গেল মনে হইতে আছে, মানে এইরকম একটা। ধরেন দিলদার ডাবিং করতেছেন, আমি ওনার পিছনে, উনি বলতেছেন ওরে না মানে কি সামনে ছিল রে। এখন তো প্র্যাকটিস করি না, তখন দিলদার ভাইকে কপি করে খুব বিখ্যাত ছবি খায়রুন সুন্দরী পর্যন্ত, ওনার মৃত্যুর পরে আমি 19টা ছবি ডাবিং করেছি দিলদার ভাইয়ের। আপনি তো ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন, তো সামনে আপনাকে আমরা আবার পরিচালনায় পাবো কিনা? যে আমার খুবই আশা আছে, আমি 27 পরিচালনা করব, এবং আমি নিজের থেকে একটা স্ক্রিপ্ট লিখছি, যে গল্পটা, যে ধরনের গল্পটা এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, আমি এরকম একটা গল্প কাজ করতে চাই। সেটা কি সিনেমা, নাটক? না না, ধারাবাহিক নাটক করব। আচ্ছা, সেখানে কি আমরা অ্যাক্টিং এও আপনাকে পাবো? যে আমি অ্যাক্টিং করব, মানে গেস্ট ক্যারেক্টার। খুব ভালো থাকুন আনোয়ার ভাইয়া। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলবার থাকে। আমি যতদিন আপনাদের সঙ্গে বাচিক শিল্পী হিসেবে কাজ করেছি, আপনারা খুব সাড়া দিয়েছেন, ভালোবেসেছেন, আর এখন অভিনয় করছি। তবে অভিনয় আপনাদের ভালো লাগলে আমি ধন্য হব। বাংলা নাটকের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের নাটক দেখুন।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।